নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বাজেট বহির্ভূত অতিরিক্ত অর্থ প্রদান করা হয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে। রবিবার গঙ্গানগরে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার ধলাই সফরে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন গঙ্গানগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাজেটের বাইরেও ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে অতিরিক্ত 170 কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি অর্থ বছরে এডিসির উন্নয়নে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 7,000 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে আগে আমরা শুনতাম এডিসি কে টাকা দেওয়া হয় না। সেখানে আমাকে যখন আমাদের বিধানসভার মধ্যে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি তার উত্তর দিয়েছি। কিন্তু আজকে আপনাদের সামনে আমি বলতে আমি দ্বিধাবোধ করছি না যে ডিসিকে যে আমাদের যে বাজেটের ছাড়াও অতিরিক্ত 169 কোটি অর্থাৎ 82 লাখ অর্থাৎ প্রায় 170 কোটি টাকা এক্সট্রা দেওয়া হয়েছে এডিসির উন্নয়নের জন্য। বন্ধুগণ, 2025 অর্থবর্ষে এডিসিকে 860 কোটি টাকা এবং 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আজকে যদি বিভিন্ন যে আমাদের সাব প্ল্যান আছে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এডিসির জন্য প্রায় 6,000 থেকে 7,000 কোটি টাকা আমরা এডিসির উন্নয়নের জন্য ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে জেলে যেতেই হবে ড্রাগ ব্যবসায়ীদের বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে নেশা থেকে বিশেষ করে জনজাতি অংশের যুব সমাজের ভবিষ্যৎ রক্ষা করতে সংশ্লিষ্ট অভিভাবকদের আরও সতর্ক হবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই জানি নেশামুক্ত ত্রিপুরা। আমরা বারবার বলছি যে কোনো অবস্থায় আমরা কিন্তু আপোষ করব না নেশা নিয়ে। যারা এখন আমি বলছি যারা নেশার সাথে যুক্ত হচ্ছে তাদেরকে কিন্তু আগামী দিন ওই জেলের পেছনে তাদের যেতে হবে, এতটুকু আমি বলছি। কাউকে ছাড়া যাবে না। এবং এটা আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের হোম মিনিস্টার বারবার বলছেন যে জিরো টলারেন্স। কিন্তু সেটা তো একটা দিক, পুলিশ তো করবে, বিভিন্ন এজেন্সি করবে, কিন্তু আমাদের যারা এখানে জনসাধারণ আছেন বিশেষ করে জনজাতিদের দিকে আমি একটা বলবো যে আপনারা একটু খেয়াল রাখবেন। কারা আমাদের যারা যুবক ইভেন যুবতীদের মধ্যেও একটা ড্রাগস নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। তার অ্যাটিটিউড কিরকম, সে স্কুলে যায় কিনা, সে কলেজে যায় কিনা। আমরা ব্যবস্থা করছি, রেড রিবন ক্লাব আমরা বানিয়েছি বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে। তারা করছে, গার্জিয়ানরা আমি যেখানে এখানে আছেন তাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদের উপর নজর রাখুন। কারণ একটা এদিন ধলাই জেলার গঙ্গানগরে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করার পাশাপাশি গঙ্গানগর উপজাতি ছাত্রীদের জন্য হোস্টেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া এদিন গঙ্গানগর বাজারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মোট 42 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে 2025 সালের জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত রাজ্যব্যাপী মোট প্রায় 700 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পানীয় জল সরবরাহের সংকটের প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হল ধর্মনগরের খেরেংজুড়ি জহর নবোদয় বিদ্যালয় এর ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পানীয় জল ও দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত জলের অভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যালয়ে পড়ুয়াদের। জল সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে রবিবার ছুটির দিনে অভিভাবকেরা নিজেরাই বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে সামিল হন প্রতিবাদে। অবশেষে সকলে মিলে জাতীয় সড়কে বসে প্রদর্শন করেন বিক্ষোভ। পরবর্তী সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে প্রত্যাহার করা হয় জাতীয় সড়ক অবরোধ। নবোদয় বিদ্যালয়ের সামনে আজকে অবরোধে বসেছি। ছাত্ররা দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না, জলের অনেক সমস্যা। তারা স্নান করতে পারছে না, খাওয়া খাচ্ছে না ঠিকঠাক ভাবে জলের জন্য। এত গরমের মধ্যে যদি জল ছাড়া থাকে তাহলে তারা কি হবে? প্রিন্সিপাল ম্যাডামও সঠিক কোনো আমাদের আশ্বাস দিচ্ছে না যে জল আসবে বলে, শুধু বলছে আজকে কালকে হবে, এগুলি বলে বলে আমাদেরকে রোজ রোজ বলছে। কতদিন থেকে আজকে 6 দিন 7 দিন থেকে জল মিলছে না। তো বাচ্চারা তো বয়ে খাওয়ান খাচ্ছে না। খাওয়ান ওরা বলে খেলে তো টয়লেট যেতে হবে, তো খাওয়ান বন্ধ। 6 দিন থেকে জল নাই, টয়লেটও যাওয়া বন্ধ। এরকম করে তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। গ, ল আর প
এই 3 অক্ষরের সমাহারে তৈরি হয় গল্প, যার মাধ্যমে ভবিষ্যতের কাছে পৌঁছে দেওয়া যায় অতীত এবং বর্তমানকে। এক্ষেত্রে জ্ঞান ও আনন্দের মিলন মেলা হলো গল্প পাঠের আসর। রবিবার আখ্যানের বিকেলের গল্প পাঠের আসর অনুষ্ঠিত হলো এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে। সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গল্প পাঠের আসর। এর মাধ্যমে মানুষের মধ্যে বাড়ে পড়ার আগ্রহ, কল্পনা শক্তির বিকাশের পাশাপাশি ভাষার দক্ষতা উন্নত হয় গল্প পাঠের আসরের মধ্য দিয়ে। একই সাথে সুদৃঢ় হয় সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন। গল্প পাঠের আসর মূলত জ্ঞান ও আনন্দের এক মিলন মেলা, যা অবদান রাখে ব্যক্তি ও সমাজের উন্নয়নে। গল্প পাঠের আসরকে আবারও একবার জীবন্ত করে তুলল আখ্যানের বিকেল। রবিবার শহরের এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আখ্যানের বিকেলের গল্প পাঠের আসর, যেখানে গল্প পাঠ করেন রীতা শিব, শিবজ্যোতি দত্ত ও পারিজাত দত্ত। আখ্যানের বিকেল হলো গল্পকার এবং পাঠকদের একটি সম্মিলিত উন্মুক্ত প্ল্যাটফর্ম। এই আখ্যানের বিকেল এবং এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে আমরা গত কয়েক বছর ধরে গল্প পাঠের আসর নিয়মিতভাবে করে যাচ্ছি এবং রাজ্যে প্রথম গল্প উৎসব 2 দিনব্যাপী, তাও সুসম্পন্ন হয়েছে বিপুল সাড়া জাগিয়ে। তার পরবর্তী সময়ে সাম্প্রতিককালে আমরা যারা গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে গল্প পাঠে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তাতে বিপুল সাড়া পড়েছে। ধারাবাহিকভাবে সেটাও চলছে। আজকে রাজ্যে যারা লেখালেখি করেন এরকম 3 জন গল্পকারের গল্প এখানে পাঠ করা হবে এবং আলোচনা। গল্পকার এবং গল্প চর্চাকে তুলে ধরার সুযোগ করে দিতে এই ধরনের উদ্যোগ আখ্যানের বিকেলের। রাজ্যে লেখালেখির যে পরিমণ্ডল, তাতে গল্পকারদের যে গল্প চর্চা তা পাঠকের সামনে তুলে ধরা, এটা শুধু লেখকদের একক প্ল্যাটফর্ম নয়, লেখক এবং পাঠক, সাহিত্য নরগী যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা চাইছি যাতে লেখালেখিতে ত্রিপুরা রাজ্যে একটা নতুন দিগন্ত আমরা উন্মোচিত। আজকের এই .com-এর যুগে, যেখানে এক ক্লিকে চোখের সামনে ভেসে ওঠে গোটা বিশ্ব, সেখানে গল্প বলা এবং গল্প শোনার প্রয়োজনীয়তা কি তা হয়তো জিজ্ঞেস করতেই পারে নতুন প্রজন্ম। ঠাকুমার ঝুলি, পঞ্চতন্ত্র, ছোটদের রামায়ণ, শিশুদের বিবেকানন্দ, গুড সামারিটান ইত্যাদি আজ যেখানে প্রাথমিক শিক্ষার 4th সাবজেক্ট, সেখানে গল্প বলার আসরে নতুন প্রজন্মকে টেনে আনা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং টাস্ক। তবে সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম যেখানে তাদের ঐতিহ্য এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারে, যা উন্নত করে তাদের জ্ঞান, সৃজনশীলতা এবং ভাষার বিকাশকে, সেখানে অতীত এবং বর্তমানকে ভবিষ্যতের কাছে পৌঁছে দেবার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে গল্প বলার আসর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু হলো সাজাপ্রাপ্ত কয়েদির। এদিকে এই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলল সংশ্লিষ্ট পরিবার। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু হলো সাজাপ্রাপ্ত আসামির। কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এই আসামির মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে আসে রবিবার সকালে। মৃত আসামির নাম কৈলাস রায় বলে জানিয়েছে পুলিশ। 60 বছর বয়সী সাজাপ্রাপ্ত কয়েদির বাড়ি রাজধানীর এনসিসি থানাধীন খেজুরবাগান এলাকায়। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছানোর পথে মৃত্যু হয় তাঁর বলে জানিয়েছে পুলিশ। নাম কি ওনার? কৈলাস রায়, বয়স 60 বছর অনুমানিক। আর এই বাবার নাম হয়েছে বাবুলাল রায়, খেজুর বাগান বাড়ি, এনসি নগর, এনসিপিএস না? আচ্ছা, তো মানে এটা কি আর কিসের আসামি জানা গেছে না? এমন কোনো আসামি আসলো না। তো এখন আপনার বিশালগড় পেয়েছে, মানে এটা বিশালগড় হসপিটাল থেকে আমরা জিবিরে দিয়ে দেন না, মর্গে দিয়ে করবেন।
এদিকে কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে যেমন অবস্থায় নেওয়া হয়েছে তেমন অবস্থায় তাদের হাতে তুলে দিতে হবে, অন্যথায় তারা মৃতদেহ গ্রহণ করবেন না বলে জানিয়ে দেয় মৃতের পরিবার। পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় সংশোধনাগারে অত্যাচার করা হয়েছে বলেই মৃত্যু হয় তাঁর। আচ্ছা, কেএসটির থেকে একটা ব্লডের পেশেন্ট আইছিল কইয়ারি, তো বিশাল করাইছে করা এরা গার্জেনরা দেখাইছিল, গার্জেন কেউ আইয়া ব্লডের আসছিল কইয়ারি আসছিল, আমরা যেন নয় কাছে আহতলাতে সে কইয়ারি গেছে। মানে জীবিত নিয়ে যাবেন আপনারা? তো গার্জেন কেন আইতেছে না, তাদের অভিযোগটা কি? তো আমরা তো ফোন করে জানি সে কোনো গার্জেনেরা আইতে আসে না। মানে গার্জেন একটা অভিযোগ যে এরা এমন অভিযোগ দিছে যে মানে জীবিত নিচে জীবিত দিতে হইব। দীর্ঘক্ষণ বিশালগড় মহকুমা হাসপাতালে পরিবারের অপেক্ষায় থেকে অবশেষে আগরতলা জিবি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় কৈলাস রায় মৃতদেহটি। কিছুদিন পূর্বে মারামারি সংক্রান্ত একটি ঘটনায় কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়েছিল আদালত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে রিমান্ডের কারণেই কৈলাস রায়ের মৃত্যু হয় বলে অভিযোগ করে মৃতের পরিবার। বিষয়টি নিয়ে স্থানীয় এনসিসি থানায় বিক্ষোভ প্রদর্শন করেন সংশ্লিষ্টরা। বিশালগড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে কৈলাস রায়ের মৃত্যু হয় রবিবার সকালে। তার বাড়ি রাজধানী আগরতলায় গোয়ালাবস্তি এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, কৈলাস রায়ের ছেলে আদালতের সমন ছিঁড়ে ফেলেছিল বলে তার বিরুদ্ধে হয়েছিল মামলা, কিন্তু ছেলে পলাতক থাকায় তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ছেলে আত্মসমর্পণ করলেও মুক্তি দেওয়া হয়নি বাবা কৈলাস রায়কে। প্রথম পুলিশ রিমান্ডের পরেই জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। কৈলাস রায়ের পরিবারের অভিযোগ, পুলিশের কারণে মৃত্যু হয়েছে নিরপরাধ ব্যক্তির। দোষী পুলিশের শাস্তির দাবিতে এদিন এনসিসি থানা ঘেরাও করেন মৃতের পরিবার এবং এলাকাবাসী। যেরকম অবস্থায় কৈলাসকে নিয়ে যাওয়া হয়েছিল সেরকম অবস্থায় তাকে ফিরিয়ে দেবার দাবি করে পরিবার। रिमांड लिया होगा, रिमांड से यहाँ से रिमांड लिया तब ना पिताजी का सेहत खराब हुआ। रिमांड नहीं लेता तो पिताजी को सेहत नहीं खराब होता। आप लोग क्या चाहते हैं? मैं पिताजी का बदला, पिताजी मेरा जैसा पिताजी ले गया था यहाँ से वैसा इस केस को कौन हैंडल करता है उनको बुलाइए। मेरा पिताजी को तो सही सलामत ले गया, मेरे को पिताजी को सही सलामत उनको देना, ये उसी को हैंड ओवर करना पड़ेगा। आज आप लोगों को क्या खबर मिली? सुबह मेरे को এদিকে কৈলাস রায়কে 3 দিনের রিমান্ডে আনা হয় বলে জানিয়েছে পুলিশ। কৈলাস রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে মৃতের পরিবারের দাবি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ স্টেশনে এসেছিল সবাই মিলে, তো আমি ওদের সাথে পার্সোনালি কথা বলেছি। ওদের এই দাবিটা যে ওনার বাবা কোনো অভিযোগ ছিল না, তো ওনার বাবাকে ইলিগালি অ্যারেস্ট করা হয়েছে। তো সেটা আমি ইনভেস্টিগেশনে ওনার এগেনস্টে কী এসছে, কীভাবে ওকে কোর্টে পাঠিয়েছে, কোর্ট থেকে কীভাবে জেলে পাঠিয়েছে, ওটা আমি কেস ডকেটটা স্টাডি করে দেখব। আমি ওদেরকেও বলেছি, সেটা এখনও বলছি, যদি সেরকম ওনার বিরুদ্ধে কিছু না থাকে তাহলে অবশ্যই সেটা ইলিগাল, বাট কী হয়েছে সেটা আমি একটু স্টাডি করলেই বুঝতে পারবো। মৃতদেহকে আজকে পরিবারের হাতে তুলে দেওয়া আজকে দেওয়া হবে। কি কৈলাস রায়কে কি রিমান্ডে আনা হয়েছিল? কৈলাস রায়কে রিমান্ডে আনা হয়েছিল, রিমান্ডে ছিল, রিমান্ডের পরে কোর্টে পাঠানো হয়েছে, ওখান থেকেই ওনাকে জেসিতে পাঠানো হয়েছে। কতদিন আনা হয়েছিল? 3 দিনের রিমান্ডে আনা হয়েছিল। উল্লেখ করা যেতে পারে 11 মাসে এই নিয়ে মোট 6টি হেফাজতে মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ হয়েছে রাজ্যের বিভিন্ন থানাগুলিতে। গত অক্টোবর মাসে সাবরুমে বাদল ত্রিপুরা নামে এক জনজাতি যুবকের হেফাজতে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বরখাস্ত করা হয়েছিল 5 পুলিশ কর্মকর্তাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা পৌর নিগম এলাকার একাংশে জলবাহিত জন্ডিস রোগের প্রাদুর্ভাবে সংশ্লিষ্ট এলাকার বাড়ি বাড়ি থেকে জলের নমুনা সংগ্রহের জন্য ডিডব্লিউএস এবং পৌর নিগমকে নির্দেশ দিল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। শহরের মাস্টারপাড়া এবং সংলগ্ন এলাকাগুলিতে দেখা দিয়েছে জলবাহিত জন্ডিস রোগের প্রাদুর্ভাব। রবিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি বাড়ি থেকে পাইপ লাইনের পানীয় জলের নমুনা সংগ্রহ করার জন্য আগরতলা পৌর নিগম এবং ডিডব্লিউএস বিপক্ষে নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। देखिए 22 तारीख से वार्ड नंबर 32 मास्टर पारा के आसपास के जगहों कुछ लोगों ने बुखार, पेशाब का रंग पीला होने की कंप्लेन दी।
और कई बच्चों को, खासकर जो यंग बच्चे हैं उनमें पीलिया के लक्षण देखे गए, हेपेटाइटिस के लक्षण देखे गए। तो आज हम सब ने सभी डिपार्टमेंट्स, पब्लिक रिप्रेजेंटेटिव, DWS डिपार्टमेंट, CMO ऑफिस, डिस्ट्रिक्ट ऑफिस, म्यूनसिपल ऑफिस और जो भी इस प्रशासन से रिलेटेड ऑफिस हैं उनके साथ हमने एक मीटिंग करी और इसमें पाया गया जो कंप्लेन है कि जो पीने का पानी जो घरों में पहुंचता है उसमें सफाई, मतलब उसमें गंदगी देखी जाती है। तो इसके लिए TWS डिपार्टमेंट और AMC को इंस्ट्रक्शन इशू किए गए हैं कि वो सभी घरों के पानी की जांच करें जहाँ जहाँ भी लोग अफेक्टेड हैं और पूरे पाइपलाइन का सर्वे हो और पाइपलाइन के सर्वे पे जो जो पाइपलाइन पुरानी हो गई हैं अथवा डैमेज हो गई हैं उनको चेंज किया जाए। साथ ही साथ जो नाली का काम स्मार्ट सिटी से चल रहा है उनको भी एक प्रिकॉशन दिया जाए कि जहाँ भी ये पीने के पानी की पाइपलाइन पे काम हो रहा है उसको डैमेज ना किया जाए, उसको सेफ रखा जाए ताकि उसमें नाली का पानी ना घुस पाए। এক্ষেত্রে সকালের জলের স্যাম্পল সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। 2 सैंपल कलेक्ट किए गए थे, उसको AGMC में टेस्ट के लिए भेजा, वो नेगेटिव आए हैं। लेकिन हमने दोबारा से इंस्ट्रक्शन इशू किया है कि जो भी अंडरग्राउंड टैंक हैं या ओवरहेड टैंक है उनका सैंपल कलेक्ट किया जाए और हाउस होल्ड्स को भी एक सैंपल बॉटल दिया जाए जो सुबह का जो पानी 5 या 10 मिनट पहले जो पानी आता है उसको कलेक्ट करके वो हम लोग अपने माध्यम से सर्वे करा के कलेक्ट कर लेंगे और फिर जांच में वो जानकारी आने पे आप सभी को बताएंगे। গত প্রায় এক সপ্তাহ ধরে বর্তোয়ালি, মাস্টারপাড়া টাউন, প্রতাপগড় ইত্যাদি এলাকা থেকে জন্ডিস রোগের প্রাদুর্ভাবের খবর উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। প্রেক্ষিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে এ বিষয়ে তদন্ত করা দেওয়া হয়েছে নির্দেশ। মূলত DWS বিভাগের নতুন পাইপলাইনগুলি ফুটো হয়ে যাবার কারণেই জীবাণু মিশ্রিত জল পরিবাহিত হচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে আলাদাভাবে সংশ্লিষ্ট এলাকার জলের অ্যাক্টিভ সার্ভে করবে CMO বিভাগ। তবে সার্বিক পরিস্থিতিতে আগামী 15 দিন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জল ফুটিয়ে পান করার জন্য পরামর্শ দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া থেকে আগরতলা আসার সময় 50,000 টাকার ব্যাগটি হারিয়ে ফেলেন স্বপ্না রানী কর নামের জনৈক মহিলা। পরে ট্রাফিক দফতরে খবর দিলে ফিরে পাওয়া যায় সেই 50,000 টাকার ব্যাগটি। ট্রাফিক দফতরের সক্রিয় ভূমিকা স্বভাবতই খুশি তিনি। বটতলা এলাকায় অটো থেকে নামার সময় টাকার ব্যাগ হারিয়ে যায় বলে জানিয়েছেন স্বপ্না দেবী। পরবর্তী সময়ে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের সহায়তায় মিলে টাকার ব্যাগটি। দিয়াশ্রম উঠেছিলাম অটোতে, এখান থেকে বটতলা এসে নেমেছি, সঙ্গে সঙ্গেই মানে একটু পরেই মনে পড়েছে যে ব্যাগটা গাড়িতে রয়েছে। তারপরে নেমে দেখছি যে মানে অটো ব্যাগ নেই। তখন এখানে খোঁজাখুঁজি করে ট্রাফিকে জানিয়েছি। তখন এবার ট্রাফিক পুলিশে আমাদেরকে হেল্প করে, আমরা ব্যাগটা পেয়েছি। এখন নিশানা করে CC ক্যামেরা যেভাবে হোক আমরাও খুশি। ড্রাইভারও ভালো ছিল দেখে আমাদের হয়তো ব্যাগটা পেয়েছি। উনি ব্যাগটা আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমার ব্যাগে 50,000 টাকা ছিল। আপনি আমতলী থানায় গিয়েছিলেন? হ্যাঁ, আমতলী থানাতে গিয়ে রবিবার থেকে পাহাড়ি রেলপথ ধরে শুরু হলো ট্রেন চলাচল। এদিন সকালে পরীক্ষামূলকভাবে জাটিঙ্গা রেল স্টেশন অতিক্রম করলো রেল ইঞ্জিন। রবিবার থেকে পুরোদমে চলাচল শুরু হবে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের। রবিবার থেকে পাহাড়ি রেলপথ ধরে শুরু হলো ট্রেন চলাচল। এদিন সকালে পরীক্ষামূলকভাবে জাটিঙ্গা রেল স্টেশন অতিক্রম করল রেল ইঞ্জিন। গত 24 ঘন্টায় রৌদ্র উজ্জ্বল পরিস্থিতি থাকার কারণে রেলপথ পরিষ্কার করতে সুবিধা হয় বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে আগরতলা ও সাবরুম এবং শিলচর ভিত্তিক দূরপাল্লার যাত্রী ট্রেন চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আসামের ডিমা হাসাও জেলার বড়াইল পাহাড় ঘেরা পাহাড়ি রেলপথ ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার কাজ হয়েছে জোর কদমে। বিপুল সংখ্যক লোকবলের পাশাপাশি এর জন্য ব্যবহার করা হয়েছে নানা ধরনের যন্ত্রপাতি।
শুক্র, শনি এবং রবিবার দুপুর পর্যন্ত আবহাওয়া ছিল অনেকটাই অনুকূলে, ফলে কাজের অগ্রগতি হয়েছে আশানুরূপ। নতুন করে আবহাওয়া বিভ্রাট না হলে সোমবারের মধ্যে পাহাড়ি রেলপথ সচল হয়ে যাবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শনিবার সন্ধ্যায় আগরতলা, সাব্রুম ও শিলচর সহ পাহাড়ি রেলপথ নির্ভর এলাকায় ট্রেন চলাচল নিয়ে জারি করা হয় বিজ্ঞপ্তি অনুসারে রবিবার 29 জুনের নির্ধারিত আগরতলা রানী কমলাপতি বিশেষ এক্সপ্রেস ট্রেন সহ মোট 6টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে পুরোপুরি। আংশিক বাতিল করা হয়েছে 28 জুনের আগরতলা দেওঘর এক্সপ্রেস। এই ট্রেনটি 28 জুন আগরতলা দেওঘরের পরিবর্তে গুয়াহাটি দেওঘরের মধ্যে চলাচল করবে। এছাড়া বদল করা হয়েছে 28 এবং 29 জুনের দুটি ট্রেনের সময়সূচির। টানা 5 দিন বন্ধ থাকার পর রবিবার থেকে শুরু হলো এক্সপ্রেস ট্রেনের চলাচল। সোমবার থেকে ফের পুরোদমে সচল হবে ত্রিপুরার প্রধান রেল স্টেশন আগরতলা সহ অন্য স্টেশনগুলি। উল্লেখ করা যেতে পারে, লামডিং বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গা, লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যবর্তী 108 থেকে 8 কিলোমিটার অংশে ভূমিস্খলনের জেরে ওই রুটে গত 23 জুন থেকে বন্ধ হয়ে পড়েছিল ট্রেন চলাচল। গত 6 দিন থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। ধস বিধ্বস্ত জাটিঙ্গা লামপুরে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ করে উত্তর পূর্ব সীমান্ত রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রথযাত্রার দিন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নারীর ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। নারীদের সম্মান দিতে না জানলে কোনো জাতির উন্নতি হবে না বলে প্রতিক্রিয়া দিয়েছেন জনজাতি কল্যাণ মন্ত্রী। এই ধরনের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারেরও তীব্র সমালোচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। मीडिया पर देखा है, लेकिन ये जो क्या है, ये बहुत खराब काम किया है। ऐसा नहीं होना चाहिए। हमारा महिला का ऊपर ऐसा होना बहुत खराब बात है। हमारा इज्जत देना चाहिए, सब लेडीज को इज्जत देना चाहिए। यही हम बताना चाहता हूँ। ऐसा काम बहुत निंदनीय, दुखद की बात है। ये बहुत काम खराब किया है। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে মক পার্লামেন্টের আয়োজন করার সিদ্ধান্ত নিল বিজেপি মহিলা মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। সোমবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই মক পার্লামেন্ট। রবিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে বিজেপি মহিলা মোর্চার ত্রিপুরা রাজ্য শাখা। 1975 সালের 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংবিধানকে অবমূল্যায়ন করেছিলেন, পঙ্গু করে দিয়েছিলেন সমস্ত প্রধান গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং গণমাধ্যমকে। হাজার হাজার বিরোধী নেতাকে MISA এবং DIR এর অধীনে করা হয়েছিল কারারুদ্ধ। গণমাধ্যমের উপর জোরপূর্বক আরোপ করা হয়েছিল সেন্সরশিপ। বর্তমান যুব সমাজকে এই বিষয়ে অবগত করতে এই উদ্যোগ বলে জানিয়েছে বিজেপি মহিলা মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। 25 জুনে কিন্তু কনস্টিটিউশনের সংবিধানের হত্যা করা হয়েছিল এবং সেই হিসেবেই কিন্তু আমাদের এই মক পার্লামেন্ট সেশনটা কালকে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি মুক্তধারা অডিটোরিয়ামে। বেলা 10 ঘটিকা থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং 11 o'clock থেকে আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি যিনি আমাদের রাজ্যসভার MP রাজীব ভট্টাচার্য মহোদয় শুদ্ধ আমাদের আরো অনেকজন বিশিষ্ট অতিথিবর্গ দিয়ে আমরা এই প্রোগ্রামটি করতে চলেছি। এখানে মূলত 16 স্পিকারসরা থাকবে যারা অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে। গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে সংগঠনের সম্মেলন। এরই অংশ হিসেবে রবিবার যুদ্ধ বিরোধী মানববন্ধন সংগঠিত করে নারী সমিতি। এই মানববন্ধনে যুদ্ধ নয়, শান্তি চায়, আমেরিকার দাদাগিরি বন্ধ করতে হবে, ভারতের বিদেশ নীতি পরিবর্তন করতে হবে সহ উত্থাপন করা হয় বিভিন্ন জোরালো দাবি। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এবং বিপর্যস্ত হচ্ছে অর্থনীতি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সকল আন্তর্জাতিক সমস্যার সমাধানের
অবস্থানের আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি। মানে পৃথিবীতে একটা যুদ্ধের যে আবহাওয়া চলছে, কোথাও কোথাও মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো শান্তিকামী মানুষ যারা আছেন ওনারা যুদ্ধের বিরুদ্ধে এগিয়ে আসুন। কারণ যুদ্ধ বেকারত্ব সৃষ্টি করে, যুদ্ধ মানুষের কোনো উন্নয়ন করতে পারে না, যুদ্ধ মানুষের খাদ্য জোগাড় করতে পারে না। এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরো বেশি তীব্র করবার জন্য আমরা সকল অংশের মানুষের কাছে বিনীতভাবে আবেদন করব। কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট স্বার্থ রক্ষার বিরুদ্ধে আগামী 9 জুলাই দেশব্যাপী যে ধর্মঘটের আহ্বান করেছে ট্রেড ইউনিয়নগুলি, তাতে সংহতি জানিয়েছে ইনটাক। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালো ইনটাক। ত্রিপুরা সরকারের প্রস্তাবিত শ্রম কোড সম্পূর্ণ শ্রমিক স্বার্থ বিরোধী বলে জানিয়েছে ইনটাক। গত 20 মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল ইনটাক। এজেএমএস, AITOC এবং সিটুর সমন্বয়ে গঠিত যৌথ ফ্রন্ট। তবে 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে তা পিছিয়ে করা হয়েছে 9 জুলাই। জুলাই 2025 ইংরাজি আইএনটিসি সহ 10টি শ্রমিক সংগঠনের ডাকে একদিনের দেশব্যাপী সাধারণ। কেন এই দেশব্যাপী সাধারণ ধর্মঘট? নিশ্চয়ই আপনারা অবগত আছেন, বর্তমান সরকার শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট মুখী নীতি গ্রহণ করছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা বিপন্ন করছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ, শ্রমিকদের অধিকার হরণ এবং শ্রম আইন দুর্বল করার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিপদে পড়ছে। সরকারের এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।